মা হওয়ার স্বাদ নেওয়ার ইচ্ছে প্রত্যেকটা মেয়ের থাকে, আমারও আছে, কিন্তু একটা নতুন প্রাণ জন্ম দেওয়ার মতো ক্ষমতা বা সময় এখন আমার নেই মাস্টারমশাই। তাই আমি আপনার সিদ্ধান্ত সসম্মানে মাথা পেতে নিলাম। তারিনের মুখ থেকে বাক্যগুলো শুনতেই তামজিদের ঠোঁটে কোণে হাসি ফুটল। তামজিদ শক্ত করে তারিনকে জড়িয়ে ধরল, চুমু এঁকে দিল সারা মুখশ্রীতে। তারিনের কানে কানে বলে উঠল, কিন্তু আমার যে তোমাকে আদর করার বড্ড শখ জেগেছে। তারিন লজ্জা পেল, লজ্জায় তামজিদের কাঁধে মুখ লুকালো। তামজিদ তারিনের ঘাড় গলায় চুমুর বর্ষণ শুরু করলো। তামজিদ খুব যত্নে তারিনকে শুইয়ে দিল। লজ্জায় চোখ জোড়া খোলা সাধ্য নেই ওর। তারিনের সেই লজ্জা মাখা মুখশ্রী দেখে তামজিদের নিজেকে সামলানোর ক্ষমতা হলো না। মুহূর্তে তারিনের ঠোঁট জোড়া নিজের করে নেওয়ার আগ মুহূর্তে তারিনের কানে ফিসফিসিয়ে বলে উঠল, আমার শরীরের ভার বহন করতে পারবে তো আমার চাঁদ? তারিন উত্তর দিতে পারল না, গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। লজ্জায় তামজিদের দুই বাহু শক্ত করে চেপে ধরল। তারিনের চুপ থাকার মাঝে সম্মতি বুঝে নিল তামজিদ। অতঃপর ডুবে গেল তারিনের দেহের প্রতিটি অঙ্গে। দুটি আত্মা মিশে একাকার হয়ে গেল মুহূর্তেই, ডুবে গেল ভালোবাসার এক গভীর অনুভূতির সাগরে। সকালে তারিন গোসল সেরে বের হতেই দেখলো তামজিদ বিছানায় ঘুম ঘুম চোখে বসে আছে। তারিনের কাপড়ের আঁচলটা খানিক সরে যাওয়ায় ফর্সা পেট বের হয়ে আছে। তামজিদের নজর সেদিকে যেতেই তামজিদ হাস্যোজ্জ্বল স্বরে বলল, রাতে আদর খেয়ে বুঝে মন ভরেনি, এখন আবার আমাকে পাগল বানাবে নাকি? তামজিদের এমন বেফাস কথাবার্তা শুনে তারিন লজ্জা বারবার নুয়ে পড়ছে, তবুও কোনো রকমে বলে উঠল, এইসব আবল তাবল কথা বাদ দিন, ফ্রেশ হয়ে আসুন। তামজিদ বিছানা ছেড়ে এসে তারিনকে ধরার জন্য হাত বাড়াতেই তারিন দূরে সরে গেল। নাক মুখ কুঁচকে বলল, একদম ছবেন না। তামজিদ প্রথমে ভরকে গেল, পরে ঠিক বুঝে নিল তারিন কেন কথা বলছে। অতঃপর একটা মেয়েকে হাসি দিয়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তামজিদ বের হতে তত্র তারিন নামাজ আদায় করে নিল। মাথায় পেঁচানো ভেজা তাওয়ালটা খুলে বেলকনিতে চলে গেল। তখনই পেছন থেকে দুটো হাত তারিনের কোমর পেঁচিয়ে ধরতেই তারিন হাস্যোজ্জ্বল স্বরে বলে উঠল, এখন ঢং করার সময় না জানাব, তাড়াতাড়ি নামাজ পড়ে নিন, এরপর আমার সাথে রান্নাঘরে চলুন। তামজিদ তারিনের কাঁধে থুতনি রেখে জিজ্ঞেস করলো, রান্নাঘরে আমি কেন যাব? তারিন এবার তামজিদের দিকে মুখ ফিরে বেলকনির গ্রিলে ঠেস দিয়ে দাঁড়ালো। তামজিদের দুই কাঁধে হাত রেখে বলে উঠল, কারণ আপনি আজকে আমাদের সবার জন্য নাস্তা বানাবেন, রুটি ভাজি আর চা, আর আমি দুপুরের জন্য রান্না করব। কথাটা শুনে তামজিদের মুখটা চুপসে গেল। চুপসানো মুখে বলল, বানাতে পারি, তবে একটা শর্ত আছে। কী শর্ত শুনি? তামজিদের অসহায় মুখভঙ্গি করে বলল, আমার রুটি গোল হয় না। তো কি হয়েছে? তামজিদ পুনরায় চুপসানো মুখে বলল, না মানে আঁকাবাঁকা রুটি দেখে একদম মজা নেওয়া যাবে না। কথাটা শুনে তারিন ফিক করে হেসে দিল। তারিনকে হাসতে দেখে তামজিদ মিছিমিছি রাগ করলো, তারিনকে ছেড়ে দিল। মুখ গোমরা করে বলল, এই যে এখনই শুরু হয়ে গেছে, যাও তোমার রান্না তুমি একা করো, আমি পারবো না। তারিন কিছুক্ষণ হেসে নিয়ে বহু কষ্টে হাসি থামালো। তারিনের গাল দুটো টেনে দিয়ে বলে উঠল, আচ্ছা আচ্ছা, মজা করব না, হাসবো না, হাসিও দেখি, স্মাইল। বলে তারিন ঠোঁটে চওড়া হাসি টানলো। তারিনের মিষ্টি হাসিতে তামজিদ আর নিজের রাগ ধরে রাখতে পারল না, ঠোঁটের কোণে হাসি ফুটল। তারিনের কপালে চুমু এঁকে দিয়ে বলে উঠল, আজ থেকে আমাকে তুমি করেই বলবে, ঠিক আছে? তারিন কিছুটা আপত্তি জানিয়ে বলল, কিন্তু। তামজিদ তারিনের ঠোঁটে আঙ্গুল রেখে থামিয়ে দিল, কড়া আদেশে বলল, কোনো কিন্তু না, আমি বলেছি মানে সেটাই ফাইনাল, আন্ডারস্ট্যান্ড? তারিন হেসে দুষ্টুমি স্বরে বলল, ইয়েস স্যার। তামজিদকে স্যার বলে সম্বোধন করায় তামজিদ আপত্তি জানালো, বলল, স্যার বলবে না। তারিনও আগে না দুষ্টুমির ছড়ে বলল, তাহলে কি ভাইয়া বলবো? তামজিদ এবার রাগী দৃষ্টিতে তাকালো তারিনের দিকে, একদম না, বরকে ভাইয়া বলতে নেই, জানো না তুমি? তাহলে দাদা ভাই অথবা দাদা ভাই ডাকি? তামজিদ এবার রাগে ফোঁস ফোঁস করতে করতে তারিনের গলায় জোরে কামড় বসিয়ে দিল। সাথে সাথে তারের ব্যথায় আহ করে মৃদু শব্দ করে উঠল। চোখের কোণে পানি জমে গেল মুহূর্তেই। তামজিদ তারিনের ব্যথাতুর স্বর শুনে মাথা না উঠালো। তারিনের চোখে পানি দেখে ঘাবড়ে গেল। সাথে সাথে গলার দিকে তাকাতে দেখলো জায়গাটা লাল হয়ে রক্তবর্ণ ধারণ করেছে। সাথে সাথে তামজিদের মুখটা চুপসে গেল। অসহায় চোখে তাকালো তারিনের দিকে। অসহায়ের মতো জিজ্ঞেস করলো, বেশি লেগেছে? সরি, আমি বুঝতে পারিনি, প্লিজ কান্না করো না। দাঁড়ো, আমি মলম এনে লাগিয়ে দিচ্ছি।
বলে রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই তারিন তামজিদের হাত ধরে থামিয়ে দিল। হাসি মুখে বলল, কয় জায়গা মলম লাগাবেন জনাব? কথাটার মানে বুঝতে তামজিদ কয়েক সেকেন্ড সময় নিল। রাতের কথা মনে পড়তেই হেসে ফেলল। তারিনের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে মিনমিনে বলে উঠল, আদরের ডোজ কি বেশি হয়ে গেছে? আমার মনে হরিনি। তারিন লজ্জা পেয়ে তামজিদকে 2 হাত ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলল, আমার রান্নাঘরে প্রচুর কাজ, আমি গেলাম। বলে তারিন আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। তারিন ড্রয়িং রুমে এসেই ধপ করে সোফায় বসে পড়ল। পেটে ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারছে না, তবুও তামজিদের সামনে যথাসাধ্য চেষ্টা করছে নিজেকে সামলে রাখার। কিছুক্ষণ চুপ করে থাকে, কোমর চেপে সেখানে বসে রইল। এই ব্যথা নিয়ে কাজ করবে কি করে ভেবে পাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। তারিন ছাড়া এই সংসারে সামলানোর কেউ নেই। তারিন উঠে গিয়ে 1 গ্লাস পানি ঢকঢক করে গিলে ফেলল। তারপর জাহেলার রুমে গিয়ে তাকে ডেকে তুলল। কিছু কাজের কথা বলে আমজা সাহেবের রুমের দিকে গেল। দেখলো সে নামাজ পড়ে তাসবিহ পড়তে পড়তে রুমের দিয়ে হাঁটছেন। তারিনকে দেখে মিষ্টি হাসি দিয়ে বললেন, কেমন আছো মা? তারিন মিষ্টি হেসে জবাব দিল, আলহামদুলিল্লাহ বাবা। আপনার শরীর ঠিক আছে? রাতে ঘুম হয়েছিল? কোনো সমস্যা হয়নি তো? আমজা সাহেব হাসলেন। যেদিন থেকে বর্ষা বেগম মারা গেছেন সেদিন থেকে প্রতিদিন সকালে উঠে তারিনের এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয় তাকে। তারিনের প্রশ্নের উত্তরে সে আলতো হেসে বললেন, আলহামদুলিল্লাহ, একদম ঠিকঠাক আছি। তারিন প্রতি উত্তরে হাসল। রুমে প্রবেশ করে ঔষধের বক্স থেকে একটা ঔষধের পাতা বের করে টি টেবিলের উপর রাখলো। পাশে 1 গ্লাস পানি রাখলো। তারপর কড়া স্বরে বলল, নাস্তা করতে যাওয়ার আগে এটা খেয়ে তারপর রুম থেকে বের হবেন বাবা, মনে থাকবে তো? আমজাদ সাহেব হেসে জবাব দিলেন, আমার মা আদেশ দিয়েছেন, আমি না মেনে থাকতে পারবো নাকি বলো? আমার ঘাড়ে কটা মাথা আছে শুনি? তার কথা শুনে দুজনে একসাথে হেসে উঠল। তারিন এবার রান্নাঘরে যেতে দেখলো জাহিলা সব সবজি কাটতে ব্যস্ত। তারিন তার উদ্দেশ্যে বলে উঠল, আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে দিলে আমাকে একটু কেটে দেবেন আপা। জাহিলা প্রতি উত্তরে চওড়া হাসি হেসে উত্তর দিল, কি যে তুমি বই না, তোমার লাগিয়া আমার জানটাও হাজির। তোমার মতন মাইয়া পাওয়ান বড়ই ভাগ্যের ব্যাপার। আমাগো ভাইজানের ভাগ্যরা সোনার সোহাগা, এর লাইগাই তোমারে পাইছে। তোমার মতন এত ভালো ব্যবহার কেউ আমার লগে কোনোদিন করে নাই। আর তুমি আমারে জিগাও মাছ কাইটা দিমু নাকি? তুমি খালি আমার হুকুম করবা, আমি সব কইরা দেবো, বুঝছো নি? তারিন হাসলো। বিয়ের পর থেকে জাহিলা যখনই সুযোগ পাবে তারিনের নামে গুনগান গাওয়া শুরু করে দিবে। এটা আজ নতুন কিছু না, তারিন এসবে অভ্যস্ত হয়ে উঠেছে আজকাল। রুটি বানানোর জন্য ময়দা মাখতে গিয়ে তারিন বারবার দাঁতে দাঁত চেপে সোজা হয়ে দাঁড়াচ্ছে। ব্যথাটা কিছুতেই কমছে না। কি করবে ভেবে পাচ্ছে না। লজ্জায় তামজিদের সাথে বিষয়টা শেয়ার করতেও পারছে না। তবুও জাহিলার সাথে টুকটাক কথা বলছে আর ময়দা মাখছে। এরই মাঝে তামজিদ এসে উপস্থিত হয়, হাতে একটা হট ওয়াটার ব্যাগ। তারিন তা দেখে প্রশ্ন করল, এটা কেন এনেছেন? তামজিদ ছোট্ট করে উত্তর দিল, আমার পিঠে ব্যথা করছে তাই শেক নিব। তারিন চিন্তিত স্বরে প্রশ্ন করল, পিঠে ব্যথা করছে মানে? কখন থেকে? আগে তো বললেন না। তামজিদ সেসব প্রশ্নের উত্তর না দিয়ে সোজা জিজ্ঞেস করল, তোমার ময়দা পাকা হয়েছে? তারিন হ্যাঁ সূচক মাথা নাড়াতেই তামজিদ পুনরায় বলে উঠল, তাহলে ওখান থেকে সরে আসো, আমাকে আমার কাজটা করতে দাও। তারিন প্রতি উত্তরে কিছু বলার আগেই তামজিদ তারিনের হাত আলতো টেনে তারিনকে দূরে সরিয়ে আনলো। তারপর চুলায় 1 পাতিল গরম পানি বসিয়ে রুটি বানানোর প্রস্তুতি শুরু করলো। তারিনকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজে গিয়ে একটা চেয়ার এনে দিয়ে বলল, আজকে তোমার ছুটি, আজ আমি আর জাহেলা আপা মিলে রান্না করব। তুমি বসে বসে দেখবে, ঠিক আছে? এখন বসো। বলে তারিনকে কোনো প্রশ্ন না করে চেয়ারে বসার জন্য ইশারা করলো। তারিনও চুপচাপ বসে রইল। তামজিদ মন দিয়ে রুটি বানাচ্ছে, কিন্তু এক একটা রুটির অবস্থা মানচিত্র হয়ে যাচ্ছে। তাদেরকে তারিন আর জাহেলা হেসে কুটি কুটি মার হচ্ছে। মাঝে মাঝে তামজিদ রাগে ফোঁস করে উঠলেও ওরা পাত্তা দিচ্ছে না। জাহিলার কাটাকুটি শেষ হতেই তামজিদ তার উদ্দেশ্যে বলল, আপা, গরম পানিটা একটু এই ব্যাগে ভরে দিন, সাবধানে করবেন কিন্তু। জাহেলা আদেশ পেয়ে নিজের কাজটা সাবধানে শেষ করে বলল, হইয়া গেছে ভাইজান। তামজিদ হেসে পুনরায় বলল, তাহলে এক কাজ করুন, ছাদের টবের গাছগুলোতে পানি দিয়ে আসুন, আমি এদিকটা সামলে নিচ্ছি। জাহেলা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে সেদিকে চলে গেল। জাহেলা চলে যেতেই তামজিদ হাতটা পরিষ্কার করে চুলাটা নিভিয়ে নিল। তারিনের ডান হাতের কবজিতে ধরে বলল, ওঠো। কোথায় যাব? তারিনের বিস্মিত স্বরে প্রশ্ন শুনে তামজিদ উত্তর দিল না, শুধু বলল, উঠতে বলছি ওঠো, এত প্রশ্ন কারো কেন?
তামজিদের রাগে স্বর শুনে তারিন আর প্রশ্ন করার সাহস পেল না। গুটি গুটি পায়ে তামজিদের পেছনে হাঁটা শুরু করলো। নিজের রুমে আসতেই তামজিদ তারিনের হাতটা ছেড়ে দিল। আদেশ বাক্যে বলল, বিছানার উপর গিয়ে চুপচাপ বসে পড়ো। তারিন প্রশ্ন করার জন্য মুখ খুলতেই তামজিদ ধমকে উঠে বলল, যা বলছি করো, যাও। তারিন বিছানার উপর গিয়ে বসতে তামজিদ হাতের ব্যাগটা বিছানার উপর রাখলো। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা ঔষধের পাতা বের করলো। সেখান থেকে একটা ঔষধ আর এক গ্লাস পানি নিয়ে এসে তারিনের সামনে ধরলো। থমথমে স্বরে বলল, কোনো প্রশ্ন না করে খেয়ে নাও। তারিন চুপচাপ খেয়ে নিতেই তামজিদ পুনরায় আদেশ করলো, এবার সোজা হয়ে শুয়ে পড়ো। তারিন ভদ্র মেয়ের মতো শুয়ে পড়তেই তামজিদ এক হাতে তারিনের পেট থেকে শাড়িটা খানিক সরিয়ে সেখানে পানির ব্যাগটা চেপে ধরলো। তারিন এতক্ষণে সবটা বুঝলো, তার মানে তামজিদ সব বুঝেছে। প্রশ্নোত্তর চোখে তামজিদের দিকে তাকাতেই তামজিদ শান্ত বাক্যে বলতে লাগলো, শোনো আমার চাঁদ, আমি তোমার স্বামী। তোমার শারীরিক মানসিক সব ধরনের অসুস্থতার কথা জানার সম্পূর্ণ অধিকার আমার আছে। তুমি কি ভেবেছিলে আমি তোমার অস্বস্তি বুঝবো না? তোমার ব্যথাতুর চোখ মুখ দেখেও বুঝবো না? আমাকে তোমার অবুঝ মনে হয়? আমি বাচ্চা? যে তোমার সর্বাঙ্গের ছোঁয়ার অধিকার রাখে সে তোমার সর্বাঙ্গের ব্যথা বোঝারও ক্ষমতা রাখে, বুঝলে? চুপচাপ এটা চেপে ধরে শুয়ে থাকবে। যতক্ষণ না ব্যথা কমবে ততক্ষণ অবধি এখান থেকে এক পাও নিচে নামবে না। কিছুক্ষণ পর যে আমি পিল এনে দেব, খেয়ে নেবে। তোমাকে নিয়ে আমি কোনো রকম রিস্ক নিতে চাই না আমার চাঁদ। একটু সাবধানে থাকবে। কোনো সমস্যা বা অস্বস্তি হলে আমাকে জানাবে। মনের মধ্যে চেপে রাখবে না আমি ছাড়া এখানে তোমার কেউ নেই। তাই নেক্সট টাইম আমার থেকে কিছু লুকাবে না, বুঝতে পেরেছো? তারিন প্রশান্তির চোখে তামজিদের দিকে চেয়ে আছে। শারীরিক সম্পর্কের পর অনেক পুরুষ ভুলে যায় নারীও ব্যথা যন্ত্রণা আছে। তারা নিজেদের খায়েশ মেটানোর পর নারীর মনের খোঁজ নিতেই ভুলে যায়। হেলাফেলা দূরে ঠেলে দেয়, মাথায় চাপিয়ে দেয় সংসারের বোঝা। অথচ প্রত্যেক পুরুষের উচিত শারীরিক সম্পর্কের পর নারীর মন ও দেহের খবর রাখা, তাদের যত্ন করা, পাশে থেকে আগলে রাখা। তামজিদের মতো কজন স্বামী পারে স্ত্রীর চোখের ভাষা বুঝতে? যে পুরুষ স্ত্রীকে দিয়ে শারীরিক চাহিদা মেটানোর পর তার অস্বস্তির দিকে খেয়াল রাখে, সে পুরুষ অবশ্যই প্রকৃত পুরুষ। যে নারী এমন স্বামী পায় সে নিঃসন্দেহে ভাগ্যবতী। তারিনও ভাগ্যবতী। তামজিদের মতো এত যত্নশীল একজন স্বামী পেয়েছে, তার আর কি চাই? তামজিদ তারিনের দুই গালে হাত রেখে তারিনের কপালে চুমু এঁকে দিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে চলে গেল। যাওয়ার আগে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়ে গেছে অবশ্য। তারিনের চোখ থেকে খুশির অশ্রুকণা গাল বেয়ে গড়িয়ে পড়ছে। মনে মনে ভাবছে, উপরওয়ালা কষ্টের পর এভাবে প্রত্যেকটা ঝরে পড়া হৃদয়কে শান্তি দেন। আমাকে ভালোবাসেন মাস্টার মশাই? তামজিদ রান্না করছিল আর তারিন পাশের চেয়ারে বসেছিল চুপটি করে। হুট করে এতুক প্রশ্ন করতে তামজিদ ভোরকে তাকালো। অবাক স্বরে জিজ্ঞেস করলো, হঠাৎ এই প্রশ্ন? তারিন বিস্তর হাসলো, হাসি মুখে বলল, বলুন না, ভালোবাসেন? তামজিদ কিছু বলল না। হাতের কাজটুকু শেষ করে এসে তারিনের কপালের ঠোঁট ছোঁয়ালো। এরপর আবার কাজে মনোযোগ দিল। তারিন থেমে থাকার মেয়ে না, পুনরায় আগের ন্যায় প্রশ্ন করলো, ভালোবাসেন? তামজিদ চুপ। দেখে মনে হচ্ছে উত্তর দেবার প্রয়োজন মনে করছেন না। তারিনের এবার রাগ ধরেছে শরীরে। কি আশ্চর্য, এত প্রয়োজনীয় একটা প্রশ্ন মানুষটা ঠান্ডা মাথায় এড়িয়ে যাচ্ছে। তারিন এবার উঠে দাঁড়ালো, সাথে সাথে পেট ধরে আহ বলে শব্দ করে বসে পড়ল। তামজিদ তড়িঘড়ি করে তারিনকে ধরে রাখি স্বরে বলে উঠল, তোমাকে উঠতে বলেছে কে? বেশি পাকনামি করো তুমি। তারিন চেয়ারে বসে পড়ে, তামজিদের কোমর জড়িয়ে ধরে। অতঃপর বলে ওঠে, আমার আপনি আছেন তো, ভয় কিসের? তামজিদ স্বস্তির নিঃশ্বাস ফেলে পরম যত্নে তারিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভালোবাসা যদি এত সহজ হতো তাহলে আমরা প্রতিদিন ভিন্ন ভিন্ন ব্যক্তিকে ভালোবাসতাম। তখন পৃথিবীতে ভালোবাসা শব্দটিকে ঘিরে এত আহাজারি সুখ দুঃখ থাকতো না আমার চাঁদ, বুঝলে? তারিন নিশ্চুপ। তামজিদ পুনরায় বলল, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার দুনিয়া ও পরকালের সাথে, আমার হালাল সঙ্গিনী, আমার বৃদ্ধকালের একাকিত্বের বন্ধু। তোমাকে ভালো না বাসলে যে উপরওয়ালা নারাজ হবেন। তারিন তামজিদকে ছেড়ে দিল, শান্ত দৃষ্টিতে তাকালো তামজিদের দিকে। তামজিদ তারিনের দুই গালে হাত রেখে শান্ত বাণীতে বলে উঠল, এই যে তুমি আমার ব্যক্তিগত চাঁদ, আমার ব্যক্তিগত সুখ, আমার বুকের বাম রাজ্যের রানী। তামজিদ এবার আলতো স্বরে চাঁদ বলে ডেকে উঠতে তারিন ছোট্ট করে জবাব দিল, আমার চাঁদ শুনবে? বলুন। শোনার জন্য তো তৃষ্ণার্ত হয়ে আছি মাস্টারমশাই। তাহলে শোনো। শুনছি।
ভালোবাসি আমার চাঁদ। শব্দটা শুনে তারিন হু হু করে কান্না করে উঠল। আজ এতদিন পর মনের ভেতর শান্তির বাতাস বইছে। এই একটা শব্দ শোনার জন্য কতদিন তারিন তৃষ্ণার্ত কাকে ন্যায় চেয়েছিল। অবশ্য আজ তৃষ্ণা মিটল। তবে তারিনের কান্না দেখে তামজিদ প্রথমে ঘাবড়ে গেলেও পরক্ষণে হেসে দিল। তামজিদকে হাসতে দেখে তারিন ভ্রু যুগল কুচকে তাকালো। কান্নারত স্বরে প্রশ্ন করলো, এভাবে পাগলের মতো হাসছেন কেন? তামজিদ হাসি থামিয়ে উত্তর দিল, এই যে আমার ছোট্ট চাঁদকে আমার বাচ্চাদের মতো কাঁদছে। অবশ্য সে তো বাচ্চাই। তারিন গর্জে বলে উঠল, একদম বাচ্চা বলবেন না। তামজিদ এবার তারিনের কানে ফিসফিস করে বলে উঠল, যে আমার আদরের ডোজ সহ্য করতে পারে না সে বাচ্চা না তো কি? তারিন এবার লজ্জা পেল। দুজনে খুনসুটি চলতেই থাকলো। তামজিদ আজ এক হাতেই সব রান্নাবান্না করছে। ঘর গোছানো থেকে শুরু করে সব তামজিদ নিজেই করছে। তারপর দুজনে মিলে গোসল শেষ করে নামাজ আদায় করে নিল। সবাই মিলে খাবার টেবিলে বসে গল্প স্বল্প করে খাওয়া দাওয়া শেষ করলো। বিকেলের চারিদিকে পরিবেশ ঠান্ডা, বাতাস বইছে। তারিন আর তামজিদ বেলকনিতে বসে আছে বললে ভুল হবে। তামজিদ খুব যত্ন সহকারে তারিনের মাথায় তেল দিয়ে দিচ্ছে আর তারিনকে বকছে, কি করছো তুমি এতদিনে? চুলগুলো একটু যত্ন নাও না, নষ্ট করেছো। আমি থাকতে আমার বইয়ের এত সুন্দর চুলগুলো অযত্নে নষ্ট হতে দেব না। আজ থেকে প্রতি সপ্তাহে আমি তোমার চুলে তেল দিয়ে দেব, শ্যাম্পু করে দেব। একদম অযত্ন করবে না, বুঝেছো? তারিন মাথা নাড়ল। কিছু সময় পর বলে উঠল, একটা কথা বলবো? 10টা বলো। তারিন হাসলো, বলল, আমার না ফুচকা খেতে খুব ইচ্ছে করছে, বাড়ি নিয়ে যাবেন? তামজিদ সঙ্গোপনে জিজ্ঞেস করলো, তোমার শরীর ঠিক আছে? তারিন আগের ন্যায় বলে উঠল, একদম পারফেক্ট আছে। চলুন না একটু ঘুরে আসি। বিয়ের পর তো আমরা একদিনও বাইরে কোথাও যাইনি। তামজিদ জিজ্ঞেস করলো, কোথায় যাবে বলো? তারিন বলল, কোথায় যাবো জানি না। আপনি আর আমি অজানা উদ্দেশ্যে হাঁটবো, ঘুরবো, খাবো। অতঃপর দুজনে রেডি হয়ে নিল। তারিন কালো রঙের একটা শাড়ি পরেছে, খোপায় গোলাপ ফুল দিয়েছে, চোখে হালকা কাজল ও ঠোঁটে লিপস্টিক দিয়েছে। দেখতে কি সুন্দর লাগছে মেয়েটাকে। তামজিদ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই মায়াবী মুখপানে। পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবালো। নেশালো স্বরে বলে উঠল, আমাকে সম্পূর্ণ পাগল করে ফেলবে নাকি? তারিন হাসলো, খানিকটা লজ্জাও পেল। লজ্জা মিশ্রিত স্বরে বলল, যে এমনিতেই পাগল হয়েছে তাকে আর নতুন করে কিভাবে পাগল করব? তামজিদ হাসলো, ঠোঁট ছোঁয়ালো তারিনের কাঁধে, বলল, বেশি পাকা পাকা কথা শিখে গেছো? তারিন হেসে বলল, সে আমি ছোট থেকেই বড্ড পাকা। দুজনে একসাথে হেসে উঠল। আমজাদ সাহেব বাইরে আছেন, হয়তো কোনো চায়ের দোকানে আড্ডা জমাতে গিয়েছেন। জাহেলা ঘুমাচ্ছে। তারিন জাহেলাকে ডেকে দরজা লাগিয়ে দিতে বলে বেরিয়ে গেল। দুজনে বেরিয়ে ফুটপাতের রাস্তা ধরে কিছুক্ষণ এগিয়ে যেতে একটা ফুলের দোকান চোখে পড়তে তামজিদ তারিনের হাত ধরে সেদিকে গেল। দোকান থেকে দুটো বেলি ফুলের মালা কিনে একটা মালা তারিনের খোপায় খুব যত্ন করে পরিয়ে দিল, অন্যটি তারিনের হাতে পরালো। তারপর একটা রিক্সা নিয়ে দুজনে রমনার উদ্দেশ্যে রওনা দিল। খোলা আকাশের নিচে দুজন কপত কপতে রিক্সায় চড়ে বসেছে। তামজিদের বাহু জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রেখে আছে তারিন। আধা ঘন্টায় মাথায় ওরা এসে পৌঁছালো সেখানে। দুজনে ভাড়া মিটিয়ে নেমে গেল। তারিনের হাতটা শক্ত করে ধরে হাঁটা শুরু করলো দুজন মনের আনন্দে। তামজিদও আজ কালো পাঞ্জাবি পরেছে। দুজন হাজারটা গল্প স্বল্প করতে করতে হাঁটছে। তামজিদ বেশ কিছু ফটো তুলে দিয়েছে তারিনকে। তারিনের কাছে সময়টা কিছুটা কল্পনার মতো কাটলো। সন্ধ্যা নেমে এসেছে চারিদিকে। দুজনে রাস্তার পাশে ছোট্ট একটা ফুচকার দোকানে বসেছে। তামজিদ হাঁক ছেড়ে ফুচকা বলার উদ্দেশ্যে বলল, মামা 2 প্লেট ফুচকা দেবেন, ঝাল কম দিবেন। ব্যাস, এখানে বাঁধলো বিপদ। তারিন কিছুতে ঝাল কম দিয়ে খাবে না, গর্জে উঠে বলে উঠল, একদম না মামা, আমারটা বেশি ঝাল দিবা। তামজিদও কম কিসে, সেও গর্জে বলে উঠল, না একদম ঝাল দেবেন না। ফুচকাওয়ালা মামা পড়েছে এবার বিপদে। সে কোন দিকে যাবে আসলে বুঝতে পারছে না। কিন্তু শেষমেশ তারিনের রাগের কাছে তামজিদ হার মানল। ঝাল করে ফুচকা বানিয়ে দেওয়া হলো। তারিন এক এক করে 3বার টক নিয়েছে। তৃতীয় বারেরটা শেষ করে ঝালে হু হু করতে করতে বলে উঠল, মামা আর একটা টক দাও। তামজিদ খাবার রেখে হাঁ করে তাকিয়ে আছে তারিনের দিকে। রাগী স্বরে কিছু বলতে গিয়েও থেমে গেল। মাথা দুষ্ট বুদ্ধিরা ধরা দিল। তারিনের দিকে ঝুঁকে বলে উঠল, এত টক খাচ্ছ যে, ব্যাপারটা কি? ঝালে তারিনের চোখে পানি জমেছে, চোখ মুখ লাল হয়ে আছে। তবুও নাকি আরও ঝাল লাগবে। তারিনের ঝাল খাওয়াটা দেখে তামজিদের ঝাল লেগে গেছে। তামজিদ পুনরায় বলে উঠল, এক রাতে প্রেগনেন্ট হয়ে গেছো নাকি জান? কথাটা শোনা মাত্র তারিনের সব ঝাল মাথায় উঠে গেল। ততক্ষণাৎ
তড়িৎ বেগে কাশি শুরু হলো। তারিনের কাশি দেখে তামজিদ মুচকে হাসছে, আর তারিন একাধারে কাশতে কাশতে ভাবছে, লোকটা আজকাল বড্ড ঠোঁটকাটা স্বভাবের হয়ে গেছে। তামজিদ তারিনের মাথায় ফু দিতে দিতে ফিসফিসিয়ে বলে উঠল, থাক যান, এত তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে যেও না, তাহলে আমার আদরে আরেকজন ভাগ বসাতে চলে আসবে, তখন আমার কি হবে জান। আর তামজিদ আর কিছু বলার আগে তারিন মুখ চেপে ধরল, এক গ্লাস ঢকঢক করে গিলে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, একদম চুপ, হয়ে গেছে আমার খাওয়া, এবার চলুন, রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে, বাবা একা আছেন। তামজিদও আর কথা বাড়ালো না, বিল মিটিয়ে দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রাস্তায় আসতে তারিন খেয়াল করলো আজকে চারটা একদম গোল। খুশিতে লাফিয়ে উঠে বলে উঠল, দেখুন আজ চাঁদকে তো সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তামজিদ আকাশপানে তাকিয়ে তারিনকে এক হাতে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আকাশের চাঁদের থেকেও আমার ব্যক্তিগত চাঁদ আরও বেশি সুন্দর, মাশাআল্লাহ। তারিন হাসলো। তারিনের মনে হঠাৎ করে ইচ্ছা জাগলো চাঁদকে সাক্ষী রেখে একটা সুন্দর মুহূর্তে ফোন ক্যাপচার করার, কিন্তু কে করবে। তামজিদকে ইচ্ছার কথা বলতে তামজিদের পাশ দিয়ে কয়েকটা ছেলে হেঁটে যাচ্ছিল। ওদের রিকোয়েস্ট করে বলল ছবি তুলে দেওয়ার জন্য। চাঁদকে সাক্ষী রেখে দুজনে কয়েকটা ছবি তুলে নিল, সাথে একটা সুন্দর ভিডিও করে দিল ছেলেগুলো। যাওয়ার সময় ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল, আপনাদের দুজনকে একসাথে এত সুন্দর লাগছে, একদম পারফেক্ট, এভাবে হাসি খুশি থাকুন সারা জীবন। প্রতি উত্তরে তামজিদ হেসে ধন্যবাদ জানালো। এরপর দুজনে রিকশা চড়ে বসলো। কিছু দূর যেতেই হঠাৎ পেছন থেকে একজন দ্রুতগামী সিএনজি এসে রিকশা ধাক্কা লাগালো। তারিন আর তামজিদ কিছু বুঝে ওঠার আগে দুজনে রাস্তায় মুখ থুবড়ে পড়লো। সাথে সাথে তারিনের মাথা ফেটে রক্ত পড়া শুরু করলো। তামজিদের চোখ সেদিকে যেতেই তারিন বলে জোরে চিৎকার করে উঠল। তারিন জ্ঞান হারানোর আগে শুধু খেয়াল করলো চারদিক থেকে মানুষজন ছুটে আসছে। বেশিক্ষণ চোখ খুলে রাখার শক্তি পেল না। তারিনের মনে হচ্ছে এই বুঝি তারিন দুনিয়ার সব মোহ মায়া ত্যাগ করে বিদায় নিচ্ছে। জ্ঞান হারানোর আগে একবার অস্ফুট স্বরে থেমে থেমে বলতে লাগলো, ভালোবাসি মাস্টার মশাই। রক্তমাখা হাতটা শক্ত করে ধরে তামজিদ গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। তারিন জ্ঞান হারিয়েছে অনেক আগেই। তামজিদ নাকে হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে কিনা। হ্যাঁ পড়ছে, তার মানে বেঁচে আছে। কথাটা মনে উঠতেই তামজিদের টনক নড়ল। বিধ্বস্ত স্বরে পাশে একজনকে বলল, আমাকে একটু সাহায্য করবেন প্লিজ, একটা গাড়ি ডেকে আনুন। তামজিদ তারিনের আঁচল দিয়ে তারিনের মাথাটা পেঁচিয়ে রেখে তারিনকে কোলে তুলে নিল। সবাই গাড়ি নিয়ে আসতেই তামজিদ গাড়িতে উঠে পড়ল। ঢাকা মেডিকেল এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। সারাটা রাস্তা তামজিদ তারিনকে বুকে চেপে হাউমাউ করে কান্না করছে। তারিনকে তড়িঘড়ি করে ডাক্তার নার্সরা মিলে নিয়ে গেল, আর তামজিদ বাইরের চেয়ারে বসে কাঁদছে। কি করবে ভেবে না পেয়ে তানহাকে কল দিয়ে আসতে বলে রেখে দিল। তারপর রাহিমকে কল দিল। রাহিম হলো তামজিদের বন্ধু। ভাই, এ কি অবস্থা তোর? হঠাৎ তানহার গলা স্বর পেয়ে তামজিদ হকচকিয়ে উঠল। তামজিদের পাঞ্জাবিতে হাতে মুখে রক্ত লেগে আছে। রাস্তায় পড়ে গিয়ে তামজিদের গুরুতর কিছু না হলেও অনেক জায়গায় কেটে ছিলে গেছে। পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে। তামজিদকে এমন রক্তমাখা অবস্থা দেখে তানহার আত্মা কেঁপে উঠল। তামজিদের সামনে গিয়ে তামজিদকে জড়িয়ে ধরল, কান্না করে দিল মুহূর্তেই। কান্নারত স্বরে বলে উঠল, কি হয়েছে ভাই? এই অবস্থা হলো কি করে? বল কি হয়েছে? তুই এখানে কেন? একাধারে প্রশ্ন করে যাচ্ছে। তামজিদও কান্না করছে, মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। কি বলবে? ওর বুকটা যে ফেটে যাচ্ছে। চোখের সামনে বারবার তারিনের রক্তমাখা মুখটা ভেসে উঠছে। তারিনের সাথে কাটানো মুহূর্তগুলো বুকের ভেতর যন্ত্রণা দিচ্ছে। তানহাও কাঁদছে, কি হয়েছে বুঝতে পারছে না। বুকের ভেতর অজানা ভয়ে তানহা কাবু হয়ে আছে। মস্তিষ্কে হাজারটা প্রশ্ন উকি ঝুঁকি দিচ্ছে। তানহা এবার তামজিদকে শান্ত করলো। তামজিদের গালে হাত রেখে শান্ত স্বরে বলল, ভাই আমার কাঁদিস না, আগে বল কি হয়েছে? তোর এই অবস্থা কেন? তারিন কোথায়? বাবা কোথায়? কেন দুর্ঘটনা ঘটেছে? চুপ করে থাকিস না, বল আমাকে। তামজিদ নিজেকে অনেক কষ্টে সামলালো, সবটা খুলে বলল। সবটা শুনে তানহার বুকের ভেতর মুচড়ে উঠল। তারিনের সাথে সেই প্রথম দিন থেকে তানহার আদর যত্নের সম্পর্ক গড়ে উঠেছিল। সেদিন তানহা রাগ করেছে ঠিকই, কিন্তু সবটা পরে মেনেও নিয়েছিল। তানহা কাঁপা কাঁপা স্বরে প্রশ্ন করল, এখন কি অবস্থা? ডাক্তার কি বলল? তামজিদ কোনো রকমে উত্তর দিল, এখনও কিছু বলেনি। এর মধ্যেই সেখানে রহিম এসে উপস্থিত হয়। রহিমকে সবটা তানহা খুলে বলে। তামজিদের এই অবস্থা দেখে রাহিম কিছু বলে ওঠার সাহস পাচ্ছে, তবু তামজিদের কাঁধে হাত রেখে বলল, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা, চিন্তা করিস না।
প্রায় ঘন্টা খানেকের মাথায় একজন নার্স ভেতর থেকে বেরিয়ে আসতে তামজিদ শেখা দিকে ছুটে গেল। হাঁসফাঁস করতে করতে প্রশ্ন করলো, আমার বউ কেমন আছে নার্স? ও ঠিক আছে তো? সুস্থ হয়ে যাবে তো? বলুন না ঠিক আছে। রাহিম তামজিদকে শান্ত করে বলল, তুই একটু শান্ত হয়ে দাঁড়া এখানে, আমরা কথা বলছি। তারপর নার্সের উদ্দেশ্যে তানহা বলে উঠল, তারিন কেমন আছে এখন? নার্স এবার শান্ত হলো, বলল, রোগীর অনেক ব্লাড লস হয়েছে, এমার্জেন্সি 2 ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে। এখনও জ্ঞান ফেরেনি, তাই এখন কিছু বলা যাচ্ছে না। আপনারা যত দ্রুত সম্ভব রক্ত জোগাড় করার চেষ্টা করুন। অন্য কেউ কিছু বলার আগে তানহা বলে উঠল, আমার ও পজিটিভ রক্ত, আমি রক্ত দেব। রাহিমও বলে উঠল, আমারও রক্ত ও পজিটিভ, আমিও রক্ত দেব। নার্স ওদের দুজনকেই নিজের সাথে নিয়ে গেল। তানহা থেকে রক্ত নেওয়া হলো না, রাহিমের থেকেই 2 ব্যাগ রক্ত নেওয়া হলো। রক্ত দেওয়া শেষ হতে হতে অনেকটা সময় কেটে গেল। ওরা 3 জনে হসপিটালের করিডোরে পায়চারি করছে। তাদের এখনও জ্ঞান ফেরেনি। যত সময় যাচ্ছে তত তামসিদের বুকের ভেতরের ভয় অস্থিরতা বাড়ছে। মনে মনে উপরওয়ালাকে ডাকছে। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই ছুঁই। তানহা কিছুক্ষণ আগে বাসায় চলে গেছে ওর বাচ্চা কাঁদছে বলে। তামজিদ আর রাহিম রয়ে গেছে হাসপাতালে। রাহিম বাহিরের থেকে নতুন শার্ট প্যান্ট এনে দিয়েছে, সেগুলো চেঞ্জ করে তামজিদ আর রাহিম দুজনেই পাশের মসজিদ থেকে নামাজ পড়ে এসেছে। এসে থেকে তামজিদ প্রায় 100 বার ডাক্তারকে 100 প্রশ্ন করছে, কিন্তু প্রতিবারে হতাশ হয়ে ফিরছে। আইসিইউ শিফট করা হয়েছে মিনিট 10 আগে। তামজিদ আর অপেক্ষা করতে পারল না, ডাক্তারের কাছে গিয়ে অসহায় স্বরে বলল, আমি কি একবার আমার বউয়ের সঙ্গে দেখা করতে পারি ডাক্তার? প্লিজ না করবেন না, আমি কোনো রকম সমস্যা করব না, প্রমিস। প্লিজ একবার দেখা করে আসি। ডাক্তার প্রথমে বারণ করতে চাইলেও তামজিদের মুষড়ে পড়া মুখের দিকে তাকিয়ে বারণ করলো না। পারমিশন দিতেই তামজিদ আইসিইউ রুমে ঢুকে পড়ল। তারিনের মুখে অক্সিজেন মাস্ক, মাথায় সাদা ব্যান্ডেজ পেঁচানো, ঠোঁটের এক কোণে রক্ত জমাট বেঁধে আছে। ডান পাশের গাল লম্বাভাবে কেটে আছে, হালকা ফর্সা মুখটা লাল হয়ে আছে, হাতে স্যালাইন চলছে। কি এক বিদঘুটে দৃশ্য। তামজিদের সহ্য হলো না। যে মেয়েটা সারাদিন ছটফট করে এক হাতে সব সামলে চলে, সেই মেয়েটা এভাবে শান্ত হয়ে আছে? না, মানতে পারছে না। তারিনের সামনে এগিয়ে এগিয়ে আলতো করে খুব সাবধানে তারিনের কপালে ঠোঁট ছোঁয়ালো। একটা চেয়ার টেনে তারিনের পাশে বসলো। হাতটা নিজের মুঠোয় নিয়ে ঠোঁট ছোঁয়াতেই ফুফিয়ে কান্না চলে আসলো। শক্তপোক্ত ছেলেটা মাকে হারানোর এই প্রথম এভাবে অসহায়ভাবে কাঁদছে। তামজিদ কান্নারত স্বরে বলতে শুরু করলো, এই আমার চাঁদ, চাঁদ শুনছো? এই আমার মনোহরিণী, শুনছো? বলো না শুনছো? একবার শুনছো? মাস্টার মশাই বলে একবার ডাকো, একবার আমার দিকে তাকাও। এবার চুপ করে থেকো না আমার চাঁদ, আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তুমি এতটা নির্মম হইও না। এই চাঁদ দেখো, আজ তোমার মাস্টার মশাই কাঁদছে। দেখো আমার পাশে কেউ নেই, আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই, কেউ নেই চাঁদ। তুমি আমার পাশে কেউ নেই। আর সে তুমি চুপ করে আছো, চোখ বন্ধ করে আছো। মানতে পারছি না, আমি কিছুতেই মানতে পারছি না। তামজিদের গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। বারবার চোখের পানিতে সবটা ঝাপসা হয়ে আসছে। পুনরায় কান্নারত স্বরে বলা শুরু করলো, এই মেয়ে, এভাবে শুয়ে থাকলে চলবে বলো? তুমি না আমার ডাক্তারানি হবে? তাহলে শুয়ে আছো যে? কলেজে যাবে না? পড়বে না? এ দেখো আমার মায়ের সংসার ভেসে যাচ্ছে, সামলানোর কেউ নেই। ও চাঁদ, ওঠো না একবার, তুমি ছাড়া আমার সব এলোমেলো হয়ে যাবে। একবার ওঠো, আমি তোমাকে অনেক যত্নে আগলে রাখবো, সত্যি বলছি, ওঠো একবার। তামজিদ তারিনের হাতে অজস্র চুমুতে ভরিয়ে দিল। হাতটা বুকে জড়িয়ে কাঁদছে। কি থেকে কি হয়ে গেল কে জানে। সময় শেষ হতেই তামজিদকে বের করে দেওয়া হলো। অনেক রিকোয়েস্ট করেও থাকা গেল না। সারা রাত গলা কাটা মুরগির মতো ছটফট করেছে তামজিদ। 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেনি। তাহাজ্জুদও পড়েছে। বারবার রুমের বাইরে গিয়ে কাচের দরজা ভেদ করে তাকিয়েছিল ভেতরের দিকে। ভোরের আজান দিতেই তামজিদ মসজিদে চলে গেল। নামাজ পড়ে এসে সেই দরজায় বাইরে দাঁড়িয়ে রইল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, এভাবে করে প্রায় 3-4 ঘন্টা কেটে গেছে। এখনও তারিনের জ্ঞান ফিরে আসেনি। সকাল 10টার দিকে ডাক্তার এসে চেক আপ করে বাইরে বেরিয়ে আসতেই তামজিদ আর রাহিম তাকে ঘিরে ধরল। একে একে দুজনে প্রশ্ন ছুড়ে মারল, তারিন কেমন আছে? ডাক্তার অতি দুঃখের সাথে জানালো যে 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে উনি হয় কোমায় চলে যাবেন, অথবা জ্ঞান ফিরলেও সে পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা 90%। আর কিছু বলা সম্ভব না বলে তিনি চলে গেল। তামজিদের কর্ণোদয়ে পৌঁছাতেই তামজিদ কয়েক পা পিছিয়ে পড়ে যেতে নিলেই রাহিম 2 হাতে তামজিদকে ধরে ফেলল।
কোনো রকমে বলল, এভাবে ভেঙে পড়িস না দোস্ত, আল্লাহ আছেন তো, সব ঠিক হয়ে যাবে। তামজিদকে ধরে নিতেই চেয়ারে বসাতেই তামজিদ অস্পষ্ট স্বরে বলে উঠল, আল্লাহ আমার থেকে আমার মাকে কেড়ে নিয়েছে, এখন আমার বেঁচে থাকার শেষ সম্বলটুকু কেড়ে নেবে দোস্ত। আমার বউ এখন কেমন আছে ডাক্তার? সম্পূর্ণ একদিন মাঝে কেটে গেছে, দিনের আলো ফুরিয়ে রাতের অন্ধকারে সবটা ঢেকে গেছে। তারিনের জ্ঞান ফিরেছে দুপুরের পরে। একবার শুধু চোখ মেলে তাকিয়ে তামজিদকে ডেকেছিল, তারপর আবার চুপ হয়ে যায়। ডাক্তার অবশ্য বলেছে আর চিন্তার কোনো কারণ নেই, তবুও তামজিদের চিন্তা ভয় দূর হচ্ছে না। সন্ধ্যা হয়ে আসতেই হসপিটালের বাইরে তামজিদ ডাক্তার আসার জন্য অপেক্ষা করছিল। ডাক্তারকে আসতে দেখেই উপরোক্ত প্রশ্নটি করে বসলো। তামজিদের অসহায় মুখের দিকে তাকিয়ে ডাক্তার হেসে ফেলল। তামজিদের কাঁধে হাত রেখে শান্ত বাণীতে বলল, তোমার বউ একদম ঠিক আছে, ঔষধের ডোজে ঘুমাচ্ছে এখন, কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে মাই বয়। তামজিদের ঠোঁটের কোণে স্বস্তির হাসি ফুটল। একদিনের ছেলেটা একদম মুষ্টে পড়েছে, চোখ মুখের শিখি অবস্থা। তানহা সারাদিন হসপিটালে ছিল, রান্নাবান্না করে নিয়ে গিয়ে এসেছিল। কিছুক্ষণ আগে রাহিম গিয়ে তানহাকে বাসায় দিয়ে এসেছে। তামজিদকে হাসতে দেখে রাহিমের মুখে হাসি ফুটেছে। তামজিদ ডাক্তারের হাত দুটো জড়িয়ে ধরে হেসে উত্তেজিত স্বরে প্রশ্ন করল, সত্যি আর কোনো চিন্তা নেই? ডাক্তারও হেসে জবাব দিল, হ্যাঁ সত্যি। তামজিদ এবার হাসতে হাসতে উচ্চ স্বরে বলে উঠল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর ডাক্তারের উদ্দেশ্যে বলল, আমি একটু আমার বউয়ের সঙ্গে দেখা করতে পারি ডাক্তার? ডাক্তার বললেন, তোমার ওয়াইফকে বেডে শিফট করা হচ্ছে, তারপর সারাক্ষণ বসে বসে দেখো। বলে সে হেসে চলে গেল। রাহিম তামজিদকে জড়িয়ে ধরল, খুশি মনে বলে উঠল, বলেছিলাম না ভাবি একদম ঠিক হয়ে যাবে, এখন ভাবি সুস্থ হলে আমাকে ঘুরতে নিয়ে যাইতে হইবে দোস্ত। তামজিদ হেসে বলল, আগে আমার বউ সুস্থ হোক, তারপর নিয়ে যাব। তামজিদ তানহাকে ফোন দিয়ে খবরটা জানিয়ে দিল। তারিনের বাসায় ও জানালো তারা আসতে চেয়েছিল, কিন্তু তামজিদ বারণ করেছে, বলেছে তারিনকে বাসায় নেওয়া হলে তখন আসতে। তারিনকে বেডে শিফট করা হয়েছে। তামজিদ ডাবের পানি ভর্তি বোতলটা হাতে নিয়ে কেবিনে ঢুকলো। তারিন তখন চোখ বন্ধ করেছিল। তামজিদ নিশ্চুপে রুমে ঢুকে বসা টুল টেনে পাশে বসলো। তারিনের হাতের ওপর আলতো করে হাত রাখতেই তারিন চোখ মেলা তাকালো। তামজিদকে দেখে অসুস্থ চেহারা পানে হাসি ফুটলো। চোখের কোণে মুহূর্তে জল জমে গেল। তামজিদের হাতটা শক্ত করে ধরার মতো শক্তি পাচ্ছে না, তবু কোনো রকমে তামজিদের হাতটা ধরলো। তারিনকে কাঁদতে দেখে তামজিদের বুকের ভেতরটা মুচড়ে উঠল। উত্তেজিত স্বরে জিজ্ঞেস করলো, ব্যথা পেয়েছো? কাঁদছো কেন? কি হয়েছে? কষ্ট হচ্ছে? তারিন কোনো রকমে চোখের ইশারা বুঝালো যে কষ্ট হচ্ছে না। তামজিদ ইশারা বুঝতে পেরে শান্ত হলো, বলল, কিছু খাবে? তারিন তাও করলো না, অস্ফুট স্বরে বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবেন মাস্টারমশাই। ওইটুকু বাক্য বলতেই ওর দম বন্ধ হয়ে যাচ্ছিল। তামজিদ নিজেকে সামলে আলতো হাতে তারিনের মাথায় হাত বোলাতে লাগলো। কাপা কাপি স্বরে বলা শুরু করলো, আমার শক্ত বউটা আজ আমার দুর্বল হয়ে পড়েছে কেন? তুমি না ডাক্তার হবে, আমার মায়ের সংসার সামলে রাখবে, তাহলে এভাবে ভেঙে পড়ছো কেন আমার চাঁদ? তুমি ভেঙে পড়লে আমাকে কে সামলাবে? তানের চোখ থেকে দুপুরা জল গড়িয়ে পড়লো। আগের ন্যায় থেমে থেমে বলল, আমি আছি তো। তামজিদের মনে হলো এই বাক্যটা সোজা ওর বুকে গিয়ে লাগলো। মেয়েটা এই অল্প সময়ে বিশাল মায়া বেঁধে ফেলেছে তামজিদকে। তামজিদ কখনো ভাবতেও পারেনি তারিনের মাথায় এত শক্তপোক্তভাবে আটকে যাবে। তামজিদের এই মুহূর্তে খুব ইচ্ছে করছে তারিনকে বুকে জড়িয়ে রাখতে, কিন্তু সম্ভব হলো না। বেশ অনেকক্ষণ তারিনের সাথে বকবক করে সময় পার করলো। বকবক করতে করতেই তারিন কখন যে ঘুমিয়ে গেছে তামজিদ টের পায়নি। তারিন ঘুমিয়ে গেছে এটা খেয়াল করে একটু স্বস্তি পেল। কিছুক্ষণ তারিনের পাশে ওভাবে বসে বসে তারিনকে দেখতে দেখতে সময় কাটলো। সেদিন রাতটাও এভাবে কেটে গেল। পরের দিন সকাল থেকে তারিন বেশ সুস্থ হয়ে উঠল। আগের থেকে শরীর ভালো লাগছে। সকালে ঘুম ভাঙতে দেখলো তামজিদ ওর বেডের পাশে মাথা রেখে তারিনের হাত শক্ত করে ধরে ঘুমিয়ে আছে। তারিনের হাতে ক্যারোনা লাগানো, স্যালাইন কাল রাতেই শেষ হয়েছে, মুখে ওষুধ দেওয়া হয়েছে এখন, মাথায় অবশ্য ব্যথা রয়েছে বেশ, তবু উঠে বসার মতো ক্ষমতা হয়েছে। তামজিদের ঘুমন্ত মুখ পানে তাকিয়ে তারিনের বেশ স্বস্তি অনুভব হলো। শারীরিক সুস্থতা এক নিমেষে হাওয়া হয়ে গেল মানসিক শান্তির কাছে। তারিন কোনো রকমে উঠে বসলো। উঠে বসে তামজিদের মাথায় আলতো করে হাত রাখতে তামজিদের ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে তাকাতেই চোখের ঘুম উপে গেল। তারিনকে উঠে বসতে দেখে চেঁচিয়ে বলে উঠল, এ কি, তুমি উঠছো কেন? কি হয়েছে? তারিন হাসলো। তামজিদের এলোমেলো
চুলে হাত ডুবিয়ে হেসে উত্তর দিল, আমি ঠিক আছে জনাব, এত চিন্তা করবেন না। এই দুজনের চেহারার অবস্থা কি করেছেন? তামজিদ মলিন হাসলো, মলিন স্বরে জবাবে বলে উঠল, আমার বলছে না আমি ঠিক কতটা অসহায়, এই 2 দিনে তা খুব ভালোভাবে বুঝে গেছি। তামজিদের কণ্ঠের অসহায়ত্ব টের পেল তারিন। তামজিদকে টেনে বেড়ে বসালো, তামজিদের কাঁধে মাথাটা আলতো করে রাখলো, বলল, আপনি আমার ব্যক্তিগত সুখ মাস্টারমশাই। উপরওয়ালা আমাকে এত সুখ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই সুখ ছেড়ে আমি কোথাও যেতে চাই না মাস্টারমশাই। আমি আপনার সাথে বাঁচতে চাই, সারা জীবন এই সুন্দর পৃথিবীতে আপনার সঙ্গী হয়ে কাটাতে চাই। তামজিদ তারিনকে হঠাৎ জড়িয়ে ধরতে তারিন খানিকটা ব্যথা পেল মাথায়, কিন্তু তবু শব্দ করল না। চারদিক একবার নজর বুলিয়ে নিল। এই কেবিনে আরও 3-4 জন আছে, তারা সবাই ওদের দিকে চেয়ে আছে। তারিন নিশ্চুপ তামজিদকে বলে উঠল, কি করছেন? ছাড়ুন আমাকে, লোকে দেখছে তো। তামজিদ ছাড়ল না, বরং আরও একটু গভীরভাবে বুকে আগলে রাখলো। খামখেয়ালি স্বরে জবাব দিল, দেখুক, আমার কি? আমার বউ আমি জড়িয়ে ধরেছি, লোকের চোখ আছে, লোক দেখবে, তাতে আমার কিছু যায় আসে না, বুঝেছো আমার চাঁদ? তারিন লজ্জা পেয়ে হেসে মুখ লুকালো শার্টের ভাঁজে। 2 দিন পর তারিন নিজের সুখ খুঁজে পেয়েছে। মাঝে কেটে গেছে 2 দিন। তারিনকে আজ বাসায় আনা হয়েছে। বাসায় আসতেই তানহা এসে দরজা খুলে দিল। তানহাকে দেখে তারিন অবাক চোখে তাকালো। হসপিটালে সেদিন দেখতে গিয়েছিল। তানহাকে দেখে তারিনের সবটা স্বাভাবিক মনে হয়েছিল, কিন্তু তবুও তারিনের মনে ভয় ছিল তানহা হয়তো সবটা মেনে নেয়নি। তানহা তারিনকে দেখে হেসে তারিনকে ধরে ভেতরে নিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করলো, ঠিক আছে তারু? তারিন হাসলো, ফুরফুরে সবাই জবাব দিল, একদম ঠিক আছে আপু। আপনার আমাদের মাইশা মামুনি কোথায়? তানহা তারিনকে সোফায় বসিয়ে দিয়ে হেসে বলে উঠল, মাইশা ঘুমিয়েছে, বাবা আছেন ওর কাছে। তুমি এখানে বসো, আমি একটু তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসি। তারিন তানহাকে হাত ধরে টেনে নিয়ে পাশে বসালো, বলল, কিছু লাগবে না আপু, আপনি একটু এখানে বসুন। জাহেলা আপা কোথায়? তাকে একটু বলুন আপনার ভাইকে শরবত দিতে। তানহা বলল, জাহেলার মা অসুস্থ, ও একটু বাড়ি গেছে, তুমি একটু বসো, আমি দিচ্ছি। তারিন একবার তানহার হাত জড়িয়ে ধরল, নিচু স্বরে বলল, আপু, আমার ওপর রাগ করে থাকবেন না, আমাকে ক্ষমা করবেন, আমি সবটা গুছিয়ে রাখতে পারছি না। তানহা হাসলো, তারিনের গালে হাত রেখে হাস্যোজ্জ্বল স্বরে বলল, ধুরবুকামে, সেদিন এই বাসায় এসে মাকে না পেয়ে আমার মাথা ঠিক ছিল না। মায়ের অভাব প্রতিটা সেকেন্ডে ফিল করছিলাম, তাই ডেকে গিয়েছিলাম। তোমাদের কথা বোঝার চেষ্টা করিনি, তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করো বোন। আমি প্রথম দিন থেকে যেমন তোমার বোন ছিল আর সারা জীবন থাকবো। আমি আছি তো। আমি, তুমি, তাজ, আমরা সবাই মায়ের সংসার সামলে রাখবো। তোমার স্বপ্ন তুমি পূরণ করবে। আমি ভাই দুজনে তোমার পাশে আছি, তোমার কোনো চিন্তা নেই। তারিনের চোখের কোণে জল জমলো, কান্না চলে আসলো মুহূর্তে। তানহা তারিনের চোখে জল দেখে তারিনকে আলতো করে জড়িয়ে ধরল। তারিনের মাথায় হাত বুলিয়ে বলল, আজ থেকে একদম কাঁদবে না, আর কোনো চিন্তা করবে না। যতদিন সুস্থ না হবে ততদিন একটু নড়াচড়া করবে না। আমি আছি, সব সামলে নেব। তোমার কাজ শুধু রেস্ট করা, বুঝেছো? তারিন মাথা নাড়ালো, মনে মনে ভাবছে, আমি এত ভাগ্যবতী কেন? আমার ভাগ্যে এত সুখ ছিল কখনোই ভাবতে পারিনি। এত সুখে থেকে দিন দিন বাঁচার ইচ্ছে তার তীব্র বেড়ে যাচ্ছে। এখন তো মৃত্যুকে ভয় হয়। মৃত্যু নামক কঠিন সত্য যদি এসে সামনে দাঁড়াও, তখন আমি এই মানুষগুলোকে ছেড়ে যাব কি করে?